হয়েছে। এখন আমরা এই ইস্যুটাকে কিভাবে এমন একটা সিচুয়েশনে আমরা নিয়ে আসতে পারি যেখানে আমাদের অসাম্প্রদায়িক চেতনাটা প্রিভিলেজ পাবে, অসাম্প্রদায়িক চেতনাটাই উপরে থাকবে, সেটাই আমি কিন্তু করি। আমি তবে দায়িত্বহীনভাবে এটাকে জানাতে চাই যে এই দেশে, এই এলাকায় এবং কোনো সম্প্রদায়ের কোনো বাচ্চা মেয়ে অথবা বড় মেয়ে অথবা বয়স্ক মহিলা যেন অন্যায়ভাবে দর্শিত না হয়, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা খুবই গর্হিত কাজ, সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা খুবই গর্হিত কাজ, এবং দেশে দেশে এটা কিন্তু খুবই গর্হিত কাজ। সুতরাং আপনাদেরকে আমি বলবো যে, আপনাদেরকে বলতে আমি আমার ডিসি সাহেব এবং এসপি সাহেবদেরকে বলবো যে দেখুন, আমাদের প্রতি সামহাও, আমাদের বলতে আমি শাসন ব্যবস্থার প্রতি সামহাও একটা অবিশ্বাস কাজ করছে বলে আমার অনুমিত হলো এখানে। এবং যেগুলি আমরা সবসময় পত্রপত্রিকা থেকে শুরু করে অন্য যে কোনো জায়গায় আমরা দেখে থাকি যে সমাজে এই জিনিসটা একটু অভাব। সেটা কি, যে প্রশাসনের প্রতি অবিশ্বাসটা একটু বেশি হয়ে দেখা দিচ্ছে। এটাকে একটু দেখুন, এটাকে ফিরিয়ে নিয়ে আসুন। পানিশমেন্ট হোক বা না হোক, অথবা সেটা হবে হচ্ছে আইনের ভিত্তিতে। এবং এখানেই মনে রাখা দরকার, আপনারা যেভাবে আইনটাকে ফলো করবেন, যারা সংগ্রাম করতেছে, যারা প্রতিবাদ করতেছে, তাদের একটা লিমিট আছে। ওই লিমিটের বাইরে কারো যাওয়া ঠিক না। ইস্যুভিত্তিক আপনারা অধিকার আদায় করার জন্য করেন, আপনারা যা ইচ্ছা করেন ইস্যুভিত্তিক, কিন্তু ইস্যু চেঞ্জ করবেন না, যাহাতে আমাদের সমাজের একটা অরাজকতা সিচুয়েশনটা উদ্ভব হয় অথবা তৈরি হয়। কেউ সুযোগ নেই, এটা আমি চাই না। এখানে আপনারা অনেকেই দায়িত্বশীলতার কথা বলেছেন, এবং আমি নিজেও বিশ্বাস করি আমাদের একটা দায়িত্বশীলতা থাকা দরকার। 18 বছরের কম মেয়ে যেভাবে বিবাহিত হতে পারবে না বা বিয়ে করতে পারবে না, ছেলেটাও বিয়ে করতে পারবে না, একইভাবে আমি এটাও মনে করি 18 বছরের কম ছেলে মেয়েদের স্কুলের বাইরে যাওয়া ঠিক না, তাদের স্কুলের ভিতর রাখতে হবে। এই দায়িত্বটা কি আমি পরিবার থেকে নেব নাকি স্কুল থেকে নেব, এটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করুন। বাট আমি বলবো যে স্কুলের অথবা শিক্ষা প্রতিষ্ঠানের একটা দায়িত্ব থাকা দরকার, তার ছেলে মেয়েগুলো অন্তত 18 বছরের আগে যাবে না। 18 বছরের পরে অন্যান্য দেশে যেভাবে প্র্যাকটিস হয়, আমাদের দেশেও একই প্র্যাকটিস হবে। তারা যদি যাইতে চায়, স্কুল নিষেধ করতে পারবে না, বাট এটা ডিপেন্ড করবে হচ্ছে পরিবার থেকে, তার দেবে কি দেবে না, এটি জানতে দেবে, তখন স্কুল কোনো কিছু করতে পারবে না। বাট যাদের কম বয়সী, তাদের প্লিজ একটু এখান থেকে করে নিয়ে আসুন, বের করে নিয়ে আসুন তাদেরকে। কে একজন বলেছিলেন যে মোটিভেশনাল কিছু করা দরকার। আমি বিশ্বাস করি আমাদের কিছু মোটিভেশন দরকার। বিভিন্ন স্কুলগুলোতে মোটিভেশনাল অনেক ক্লাস হওয়া দরকার। ইভেন আমি এটাও আপনাদেরকে বলতে চাই যে আমি যদি কোনো সময় আসি, আপনাদের ছেলে মেয়েদের সাথে কথা বলার প্রয়োজন, আমি যাব। বিভিন্ন স্কুলে আমি যেতে রাজি আছি, কথা বলতে রাজি আছি। ইভেন আমার জীবন নিয়ে আমি তাদের সাথে কথা বলতে রাজি আছি। কারণ আমি এই এলাকায় যেই সময়ে আমি নিজেকে ডেভেলপ করতেছি, ওই রকম ব্ল্যাক ডেজ তো এখানে আসলো না। ওই সময়ে 79-এ আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে যাই, এবারে চিন্তা করে দেখুন 75 সালের পর থেকে 85 সাল পর্যন্ত সবচেয়ে খারাপ দিন ছিল এই এলাকাগুলোতে। তাও তো কই আমরা সংগ্রাম করি নাই অনেকের মতো। হয়তো বলতে পারে যে দালাল বলতে পারে, আমার দালাল শুনতে আমার কোনো অসুবিধা নাই। কারণ আগে নিজেকে এস্টাবলিশ করতে হবে যে একজন মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে। একজন ছেলে হোক মেয়ে হোক, আমার নিজের ছেলেকে আমি কি পর্যন্ত নিয়ে যেতে চাই, এটা বাবা এবং মাকে ঠিক করতে হবে, সমাজকে ঠিক করতে হবে, এবং সেটা স্কুলকে ঠিক করে দিতে হবে যে কোন পর্যন্ত তার যাওয়া দরকার। এবং এখানে একটা জিনিস আপনাদেরকে শিখাতে হবে, মূল্যবোধ। এবং মূল্যবোধের ভিতর থেকে আপনারা একটা জিনিস বুঝাবেন, এই জিনিসটা করা ভালো, এই জিনিসটা করা খারাপ না, সমাজ ফ্রেন্ডলি হবে না। এটাকে আপনাদের করতে হবে হচ্ছে মূল্যবোধ থেকে, এবং ভালো এবং মন্দটাকে আপনাদের বুঝিয়ে দিতে হবে। আমি নিজেই আপনাদেরকে এখন বলি, আমি কালকে এমন কেউ বাকি ছিল না এই এলাকায় সাউথে এবং ইয়েতে, যাদেরকে আমি চিনি সবাইকে আমি টেলিফোন করেছিলাম।
প্রত্যেকেই বলতেছিল বহু ছেলে মেয়ে এখানে এসছে, আমরা তাদেরকে চিনি না। তো এখন আমার নিজে নিজেই আমি প্রশ্ন করতেছি যে এদেরকে চিনি না, তাহলে কিভাবে আসলো এরা, কোথা থেকে আসলো? সাম ওয়ান মাস্ট বি ফাইন্যান্সিং দেন। কারণ যেই ছেলে তার বয়স, আমি বলতেছি 16 বছর, 17 বছর, 18 বছর, ইভেন 20 বছর, তার কি এই ক্যাপাসিটি আছে যে ফার্মসুরি অথবা দিঘিনালা থেকে নিজের পয়সা খরচ করে দেশ প্রেম দেখানোর মতো? আমি মনে করি না। সুতরাং এখানে কেউ না কেউ ইন্ধন দিচ্ছে। এই ইন্ধন যে ওটাকে আমি বলবো যে এটাকে দেখুন, সমাজের এটা পুরোপুরি দায়িত্ব আছে। সাথে সাথে আমাদের দায়িত্ব যেটা রয়েছে আমাদের প্রশাসনের, সেটা মানে আমার বাম দিকে হোক ডান দিকে হোক, সব দিকেই আমাদের একটা দায়িত্বশীলতা নিয়ে আমাদের অ্যাডভান্স হওয়া দরকার। এবং আমি প্রায় সময়ই দেখি যে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলা হয়। দেখুন, এই দেশে এই ইয়েতে দুনিয়ার সভ্য সমস্ত দেশে শাসন ব্যবস্থা এভাবেই তৈরি করা হয়েছে যে এসপি সাহেবের হাতে অস্ত্র থাকবে, কিন্তু ডিসি সাহেবের হাতে অস্ত্র থাকবে না। কারণ ওনাকে আইনটা দেওয়া হয়েছে, এসপি সাহেবকে আইন দেওয়া হয়েছে, কিন্তু সার্টেন লিমিট আছে ওনার। কারণ তার ডিসির কাছে গিয়ে গিয়ে আর্জি করতে হয় যে আইনটা কিভাবে চান। সুতরাং এসপি সাহেবকে অস্ত্র দেওয়া হয়েছে, অস্ত্র বা আইনটা কমিয়ে দেওয়া হয়েছে। একইভাবে আমাদের সেনাবাহিনীকে অস্ত্র দেওয়া হয়েছে, তাদেরকে আইন দেওয়া হয় নাই। এটা হচ্ছে এই একটা দেশকে চালানোর জন্য এটা হচ্ছে দি বিউটি অফ এ নেশন অর অফ এ কান্ট্রি অর মানে এই পৃথিবীর জন্য। সুতরাং অস্ত্রধারী তারা যেখানেই থাকুক, যে মুহূর্তেই থাকুক, যেভাবেই থাকুক, এটা তারা দায়িত্ব নিয়ে থাকে। সেই চট্টগ্রাম থেকে আসতেছে নাকি চট্টগ্রামের দিকে যাচ্ছে, এটা কোনো বিষয় না। ইভেন আপনারা দেখুন যে যে ঘটনাটা ঘটেছে পরশু দিনে, এটা তাদের টলারেন্স ছিল বলেই আজকে অন্যরকম ঘটনা ঘটে নাই। ওখানে অন্যরকম ঘটনা ঘটতে পারত। এই দায়িত্ব কে নিত তখন? এই দায়িত্ব কি যারা এই যে বিভিন্ন জায়গা থেকে অচেনা অজানা ছেলেমেয়েরা এসছে, এই দায়িত্ব কি তারা নিত? সমাজে ধর্মীয় গুরুরা আছে এবং অন্যান্য যারা আছে, আমাদের একটা দায়িত্ববোধ থেকে এই কাজটা করে যেতে হবে যে দয়া করে এই কাজগুলি করবেন না। একটা লিমিট আছে, ওই লিমিট থেকে ক্রস করা যাবে না। আজকে যেটা হচ্ছে, অবরোধ দেওয়া হচ্ছে, আমরা যদি এখানে সবাই মিলে ডিক্লেয়ার করি যে এটা অবৈধ আজকের দিনে, কারণ গতকালকেই তারা শেষ করেছে, আবার নতুন করে ইস্যু বানানোর কি দরকার আছে? আজকে কি কোনো ইস্যু আছে? তারা স্পেসিফিক্যালি বলুক যে আজকের ইস্যুটা কি, যে তারা আবারও এটাকে এক্সটেন্ড করবে। মানুষের তো যে জীবনযাত্রার একটা প্রয়োজনে তারা এদিক সেদিক যাবে, তারা আজকে কেন যেতে পারতেছে না? ইভেন আমাকে যদি বলি, আমার তো আজকে বলে যাওয়ার কথা ছিল বান্দরবনে, এখন আমার বান্দরবনের প্রোগ্রাম ক্যান্সেল করতে হচ্ছে। আমার এই জিনিসটা হবে কেন? আমি তো শুধুমাত্র খাগড়াছড়িতে আসি নাই, আমি গত পরশু দিন এসেছি। গতকালকে আমি প্রোগ্রাম করেছি বিয়েতে মাটিরাঙ্গাতে। গতকালকে আমার উদ্দেশ্য ছিল আমি এখানে কয়েকটা পূজা মণ্ডপ দেখব। কই, আমি তো দেখার সুযোগ পেলাম না। পূজা মণ্ডপ দেখবো না, এটা হচ্ছে এখন আমাদের সমাজের মধ্যে হারমোনিটা আমরা কিভাবে রাখবো, এটাই হলো আমাদের অন্যতম উদ্দেশ্য। এই যে ইউনুস গভর্নমেন্ট কেন বারবার বলতেছে যে আমাদের এই দেশের সাম্প্রদায়িক চেতনাটা অসাম্প্রদায়িক চেতনাটা জাগিয়ে তুলতে হবে আমাদের প্রত্যেককে। এই অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এই দেশটাকে অ্যাডভান্স হতে হবে। আমরা তো বারবার বলতেছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, দেখুন আমরা এই ধরনের গতকালকে এবং আজকে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে বলবো যে আমরা কিন্তু অলরেডি ইলেকশন মোডে চলে গেছি। আমরা এখন ইলেকশন ছাড়া কোনো কিছু চিন্তা করছি না। আমরা কাউকে এই সুযোগ দিতে চাই না যে ইলেকশনটা মানে বন্ধুল করো, এই চিন্তা আমাদের আর নাই। আমরা অলরেডি ওই লাইনে হাঁটতেছি যে ইলেকশন করবোই আমরা ফেব্রুয়ারির মধ্যে, মাঝামাঝির মধ্যে। সুতরাং ওটা যদি সে চিন্তা করেই থাকি, আমার এখানে আমার যদি আসতে হয় বা আজকে কয় তারিখ? আজকে 29 তারিখ, আজকে 28 তারিখ, 2 দিন বাকি এই মাস। আর ওদিকে ফেব্রুয়ারিতে 14 দিন, 74 দিন আছে। আমার কলমের জোর আছে আমার আরো 74 দিন। এরপরে যেটা থাকবে হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত শুধু ইলেকশনটা করে দেওয়ার জন্য। আমরা শুধু তখন রুটিন ওয়ার্ক কেন, আমরা কোনো কিছু করবো না, শুধু অফিসে আসা যাওয়া করবো, মাসের শেষে বেতনটা পাবো। কিন্তু ডিসিশন নেওয়ার সমস্ত দায়িত্ব নেবে হচ্ছে ইলেকশন কমিশন। তখন নাইডার ইভেন আমরা যারা অ্যাডভাইজার আছি অথবা প্রধান উপদেষ্টা, কেউ নিতে পারবে না তখন। সুতরাং দেখুন যে আমরা এখন অলরেডি ইলেকশন মোডে আছি। এই ধরনের কোনো ঘটনা ঘটতে আর দেওয়া যাবে না এই পর্যন্ত। এবং গিভ দেম এ লিমিট।
তারা এক জায়গায় বসে আপনি এসপি সাহেব যেটা বলতেছেন পারমিশন ছাড়া ঢাকা শহরে কেউ সভা সমিতি মিটিং করতে পারে না। এখানে কি ফ্রি স্টাইল নাকি? ফ্রি স্টাইল কেন দেবেন আপনারা? ফ্রি স্টাইল দেওয়ার কোনো স্কোপ নাই এখানে। সরকারি নিয়ম অনুযায়ী চলবে, এই দেশে সরকারের নিয়মই বলবৎ থাকবে, সুতরাং এখানে কেউ না। এখন আপনারা আরেকটা বিষয় নিয়ে এসছেন, অস্ত্র নিয়ে। আমি শুধু রিকোয়েস্ট করব যে আমাদের মানে সিভিল অথবা মিলিটারি প্রশাসন দয়া করে কোনো স্কোপ দেবেন না। আমরা এটাই হচ্ছে মানে আমাদের বেসিক জিনিস। অস্ত্রধারীরা অস্ত্র নিয়ে ঘুরবে, বাদবাকিরা অস্ত্র নিয়ে ঘুরতে পারবে না। চান্দা তোলা এখানে র্যান্ডম। আমাদের এই এলাকায় অর্থনৈতিক উন্নয়ন কথাটি গিয়ে খুব কষ্ট হচ্ছে। সুজনকে তো আমি খুব ভালোভাবে চিনি, এত বড় বড় বাগান আছে, তার আর্থিক উন্নতি হয় না কেন? আর কত লোককে সে চান্দা দেবে? দেওয়ারও তো একজনকে দিতে পারে, দুইজনকে দিতে পারে, তিনজন, আর কতজনকে সে চান্দা দেবে? ভাই এগুলি একটু কমে আসা দরকার। আপনাদেরকে রিকোয়েস্ট করব, ডানে বাঁয়ে যারা আপনারা আছেন, দয়া করে আপনারা দেখুন যে এটাকে কিভাবে কমানো যায়। আমরা সরকারি পক্ষ থেকে চিটাগাং হিল ট্যাক্স বলে এই সরকার, কারণ হিউম্যান রাইটস নিয়ে অনেক কথাবার্তা আছে বলে আমরা অনেক কিছুতে জোর করে চাপিয়ে দিতে পারি না আপনাদেরকেও, কিন্তু লিমিটটা আদার সাইডেরও থাকতে হবে, তাদেরও লিমিট থাকতে হবে যে এই এলাকায়, সেটা পাহাড়ি হোক বাঙালি হোক যারাই হোক, দে শুড নো দেয়ার ওন লিমিট। এটা হচ্ছে সরকারি পজিশন, এখানে অন্য কোনো কিছু নাই। এবং প্রতিবাদ করার জন্য আপনাদের যে এটা করা দরকার উইদিন দ্য লিমিট। আপনারা অধিকার, আপনাদের সমস্ত অধিকার দেওয়ার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এবং ওখানেই নিহিত আছে বৈষম্য বিরোধী আন্দোলনের আপনাদের অধিকার কতটুকু, এবং আপনাদেরকে মর্যাদা দেওয়া হবে। অন্য প্লেন ল্যান্ডে অন্যান্যদেরকে যেভাবে মর্যাদা দেব, আমরা পাহাড়েও একই মর্যাদা দেব, সেটা পাহাড়ে বাঙালি হোক আর পাহাড়ি হোক, যেই হোক। সুতরাং মর্যাদা নিয়ে আপনারা চিন্তা, এটা নিয়ে কথা বলেন, আপনাদের নিজস্ব মর্যাদা নিয়ে কথা বলেন, আপনাদের দায় দায়িত্ব নিয়ে কথা বলেন, আপনাদের উন্নতি নিয়ে কথা বলেন, আপনাদের লাইভলিহুড নিয়ে কথা বলেন, আপনাদের শিক্ষার উন্নতি নিয়ে কথা বলেন। এই জিনিসগুলি সরকার দেখতে চায় এবং এটা নিয়ে কাজ করতেছি। এটা করতে গিয়ে আমার যে জিনিসটা হচ্ছে যে আমরা যেমন এই যে কোয়ালিটি এডুকেশন নিয়ে আমি যে এতদিন অনেক কথাবার্তা বলেছিলাম, এটার একটা চূড়ান্ত রূপ দেখতে চান আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়। আমরা 3 পার্বত্য জেলায় আপাতত আমরা চিন্তা করেছি হচ্ছে 100টা ডিজিটাল স্কুল করব, ই লার্নিং স্কুল করব। বাট আমি এই যে আমার যে ম্যাডাম এখানে আছেন চেয়ারম্যান জেলা পরিষদকে, আমি বলেছিলাম আমি বাজেট রেখে দিচ্ছি 200টা স্কুল আমি খাগড়াছড়িতে আমি করতে চাই, ডিজিটাল স্কুল করতে চাই। এবং এইগুলি আমাদের গ্রাউন্ড কোনো থেকে হবে না, স্টার লিঙ্ক দিয়ে আমরা এটাকে কানেক্ট করে এই স্কুলগুলি চালাতে চাই। দেখুন আমি সব সময় আমার যে এখানে সিভিল প্রশাসন অথবা মিলিটারি প্রশাসন যারা আছে, এদের সাথে আমি প্রত্যেকবার এসে কথা বলে যাই এই এলাকার মানুষদের উন্নতি কিভাবে আমরা করব। যেগুলি করতেছেন এটা দিয়ে উন্নতি হবে না। আমার নামটা আব্দুর রহমান হলে আব্দুর রহমান চাকমা, কারোর কোনো অসুবিধা আছে? আছে। আর আমার নাম যদি কিয়সলা রাখি, আর কারোর কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। শুনেন, নাম নিয়ে চিন্তা করবেন না, বইয়ের একটা রেফারেন্স দিয়ে যাচ্ছি। মিলিন্দা প্রশ্ন যেটা আছে এটাকে ধর্মীয় বই হিসেবে করবেন না দয়া করে। এটা যদি লিটারারি বুক হিসেবে পড়েন, মিলিন্দার ফার্স্ট কোয়েশ্চনটা সে উত্তর দিচ্ছিল এভাবে যে নাম, এটা ইজ নাথিং বাট ইন্ট্রোডাকশন, দিস হ্যাজ নো রিলেশন উইথ দ্য পার্সোনালিটি। নাম শুধু নামই ইন্ট্রোডাকশনের জন্য, এই কারণে বলতেছিলাম। আমার নাম যদি আব্দুর রহমান হয়, সাধ্য আছে আমার নাম চেঞ্জ করে দেবো, কারো সাধ্য নাই। আমি এই নামেই পরিচিত হতে চাচ্ছি। এখন আপনি আদিবাসী নামে পরিচিত হবেন, যুগ্ম জাতির নামে পরিচিত, নিজে খুশি হন। কি আছে এগুলোতে? কোনো কিছু আছে যায় না, আমার কাছে কোনো কিছু আছে যায় না। এই কারণে আমাকে এই যে পারুকি ভাই আমাকে জিজ্ঞেস করতে, দাদা আপনি কি নামে ডাকলে সবচেয়ে খুশি হন? আমি বলেছিলাম ভাই ক্ষুদ্র নামে ডাকলে সবচেয়ে খুশি হন, কারণ ক্ষুদ্র বললে মুসলমান ঢুকবে না। আমার এটাও বলে দিয়েছি, এই কারণে ক্ষুদ্র থাকতে চাই। আপনারা বড় জায়গায় আছেন স্যার, আপনাদের পাংখা নামে যে বইটা আছে, ফার্স্ট রেসপন্স হচ্ছে এটা, নাম হচ্ছে একটা ইন্ট্রোডাকশন। হোয়াটসঅ্যাভার ইট হ্যাজ নো রিলেশন। যদি একত্র দেখেন, অ্যারেস্ট দেন, put them for 2-3 days
জিন্দাবাদ রেখে দেন না কয়েকটা দিন, অসুবিধা কোথায়? আপনারা 144 দ্বারা দেবেন, সাথে সাথে লোকজনকে তুলে নিয়ে যাবেন, ও কোনো কথা নাই এখানে, অসুবিধা কোথায়? আপনারা করেন না কেন? 144 দ্বারা দিচ্ছেন, এটাকে একবারে পানি বানিয়ে ফেলছেন। আগে তো 144 দ্বারা নাম শুনলেই লোকজন ঘর থেকে বেরোতেন। দয়া করে এটাকে একটু দেখেন যে যাদেরকে পাবেন 3 ততোধিক, এই তো 144 দ্বারা কোনো কথা নেই, প্লিজ এটা হওয়া দরকার। আদারওয়াইজ কিন্তু আপনাদের মক কন্ট্রোল করা খুব দিকদার হবে। প্লিজ একটু পেশেন্স ধারণ করুন, একটু পেশেন্স নিন। আর বড় ভাই যারা আছে, আমি সবসময় বলেছি বাঙালিরা হচ্ছে বড় ভাই, তাদেরকে আরো বেশি পেশেন্স ধারণ করতে হবে, তাদেরকে আরো বেশি সহমর্মিতা দেখাতে হবে যে এই ছোটজনদেরকে আমাদের যেন স্বশিক্ষায় শিক্ষিত করে সমাজের, জাতির এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আনতে পারে। মাননীয় উপদেষ্টা পার্বত্য মন্ত্রণালয় মহোদয়, উপস্থিত ডিস্ট্রিক্ট স্যার এবং পুলিশ প্রশাসন প্রধান, পুলিশ এসপি স্যার, সবাই আর উপস্থিত সুধীজন, সবাইকে নমস্কার। এখানে আমরা যে একত্রিত হয়েছি, এটা আমারও একটা ব্যক্তিগত অভিমত, যেহেতু এখানের সমস্যা এখানের লোকেরাই সমাধান দিবে প্রাথমিকভাবে। বাঙালি পাহাড়ে যারা ঘটনায় জড়িত নয়, যারা এই খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট পরিচালনা করে, এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে থেকে, তো তারা কোনো গন্ডগোল হইলে একত্রিত হইতে পারে না। আজকে হয়তো পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় আসছেন, অথবা ডিসি স্যার রিকোয়েস্ট করছেন যে আসেন একটু বসে আলাপে যাই, তারপরে আমরা একাত্র হইতে পেরেছি। না হলে করিম সাহেব রবিশঙ্কর তালুকদারকে খুঁজতেন না, অথবা রবিশঙ্কর তালুকদার করিম সাহেবকে খুঁজতেন না। এটা হলো দূরত্ব। যদি কাছাকাছি আমরা সেরকম একটা যেতে পারতাম, তাহলে স্থানীয় এই সমস্ত ছোট ছোট বিষয়গুলা আমরা সমাধান দিতে পারতাম। বিশেষ করে আমি লজ্জা পাই মামুন হত্যাকাণ্ড 1, 2 ভোকেশনাল ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর না কি বলবে, সেটা টিচার বলবে, উনিও মারা গেলেন। 202 জন ছাত্র মারা গেলেন। সেখানে শব্দটা আছে নারী সংক্রান্ত। আজকের শব্দটাও নারী সংক্রান্ত, বাই ফোর্স অ্যাটাক টু হিম। তো এখন সেটা বলতে গেলে তো আমি লজ্জা পাই যে ছোটখাটো জিনিসগুলো নিয়ে আমরা এত উপরে যেতে পারি, কোনো একটা সমস্যা, সুন্দর সমস্যা নিয়ে আমরা উপরে যেতে পারি না, একে অপরকে বিশ্বাস করি না। এটা কি বিষয়? একটা দেশে আমরা থাকতে চাই বা থাকি, আমাদের জন্ম এখানে, সবাই জন্ম এখানে, দেশের উন্নতি চাই। উন্নতি ছিল তো পরিবারের সঙ্গে আমার একটা সুসম্পর্ক থাকতে হবে, নাহলে তো হবে না, ডিভাইড চলে যাবে, তখন ভাগ ভাগ হয়ে যাবে। তো এখন আমি বলবো, আমি অনেক অনেক দেখে আসতেছি। একটা জিনিস আমি এখানে রিকোয়েস্ট করতে চাই, সবাইকে জানাতে চাই, কোথায় কি গন্ডগোল হয়ে গেছে। আমি মহাজনপুরার লোক, আমি সিএসসি ইংরেজি দেখলাম, সেখানে একজন মানুষ মরে গেছে, শিউবাপের ভাই। 2006 সালে মনে হয় আবার পুড়ে গেল। আবার এবারে ঘটনাগুলো হলো। এবারে ঘটনাগুলো হওয়ার পরে সমস্ত মহাজনপুরাকে আক্রমণ করে। কালকেও আক্রমণ করলো। তো মহাজনপুরার লোকেরা এত কেন, এত টার্গেট কেন? তাদেরকে হয়তো না রাখেন, অথবা ভালোভাবে রাখেন, তারা সুন্দরভাবে রাখেন, অথবা আমি প্রশাসনের কাছে রিকোয়েস্ট করবো যে এখানে এই যে ডিসি স্যারের ঘরের সামনে, এসপি স্যারের ঘরের সামনে, ব্রিগেডের অফিসের সামনে, এই যে এগুলো ঘটে, তো যেহেতু মহাজনপুরা একেবারে বারান্দায়, একেবারে দৌড় যায়, সেখানে পর্যন্ত নিরাপদ থাকতে পারি না আমরা। সেটা আমি খুব দুঃখ প্রকাশ করতেছি আমি এই যাতে এখানে। ঠিক আছে, আমি দেখতেছি এর চেয়ে আরো দুর্যোগ এসে গেছে এখানে দুর্যোগে নেতৃত্বের পরিচয়। তো আমি বলবো এইরকম দুর্যোগ আরো এসে গেছে, এর চেয়ে বেশি এসে গেছে। তারপরে সামলাইছে কারা? সামলাইছে
ডিসি প্রশাসন, এসপি প্রশাসন, ব্রিগেড প্রশাসন, এখানে মান্যগণ্য ব্যক্তিরা মিলে এগুলো সামলানো গেছেন। তো আমি এটাও রিকোয়েস্ট করব, এখানে আমরা বাঙালি পাহাড়ি 1, 2 প্রশাসন, মানে ডিসি প্রশাসন, এসপি প্রশাসন, ব্রিগেড প্রশাসন আর আমরা জনসাধারণ মিলে, বাঙালি পাহাড়ি মিলে, এটা যদি আমরা একটা যদি ভালো চিন্তা করি হইতে পারে, সমাধান একটা সামলানো যেতে পারে। ছোট থেকে বড় হয়ে গেছে এখন। আর আমি বলবো যে তো আমাদেরকে প্রশাসন মুরব্বীরা ডাকছেন, এসেছি, কিন্তু সমস্যাটা হয়তো বলতে পারেন যে পাহাড়ি বাঙালি আসছে, হয়তো একটা সমাধান তৈরি করতে পারে। আমি বলবো আমরা তো আমাদের হাতে হয়তো পুরোপুরি নাই, হয়তো জাতিগতভাবে আমি চাকমা বা উপজাতি। আমি বলবো যে এটা যারা করতেছে তাদের ডিমান্ড কি, তারা কি চায়, তাদেরকে তাদের সাথে যোগাযোগ করে সেটাকে সমাধান দেওয়ার একটা সহজ উপায় হইতে পারে। যেহেতু শান্তি বাহিনীর সাথে সরকারের যুদ্ধ চলছিল, অনেকে মনে করছে যে শান্তি বাহিনীর অস্ত্র কম, সংখ্যা কম, না মেশিকা হয়ে যাবে, ওই নাই আলাপে যেতে হয়েছে সরকারের। তো সেই হিসাবে আমি বলবো এখানে যে যারা করতেছে এই হরতাল বা অবরোধ, তাদের সঙ্গে প্রশাসন যোগাযোগ করে তো একটা সমাধানের রাস্তা সহজ হইতে পারে। এটাই আমার কথা। কাজে আমি বেশি বলবো না, সবাইকে ধন্যবাদ দিয়ে আমার নমস্কার জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। বললেন পার্বত্য চট্টগ্রামটা আসলে একটা খেলার মাঠ, সত্যি। এখানে সুবিধাবাদী লোকেরা সুবিধা হাসিল করার জন্য এই গন্ডগোল লাগানোর চেষ্টা থাকে। কারণ আমাদের দুঃখ হলো শুধু পার্বত্য চট্টগ্রামে তো দর্শন হয় না, সারা বাংলাদেশে তো দর্শন হয়। অন্যান্য জেলায় যদি মিছিল মিটিং করলে এভাবে তো গন্ডগোল হয় না বলে আমার মনে হয়, কিন্তু পার্বত্য চট্টগ্রামে কেন হয় এটা কাজ হলে কেন? মিছিল মিটিং করলে, যদি প্রতিবাদ করতে গেলে অন্য লোকদের গা জ্বলে কেন? এরা অহেতুক কেন দাঙ্গা হাঙ্গামার মধ্যে চলে যায়? পাহাড়ি বাঙালির মধ্যে কেন বিভেদ সৃষ্টি করে? এটা নিয়ে আমাদের খুব দুঃখ লাগে। যারা বুঝে, যারা যে দর্শক, তাদেরকে তো শাস্তি দেওয়া দরকার। সবাইয়ের উচিত ছিল, সবাইয়ের মা বোন আছে, সবাইয়ের উচিত ছিল যে দর্শক তাদেরকে শাস্তি দেওয়া দরকার, তাদেরকে ধরে দেওয়া দরকার, যেন তারা এরকম কাজ আর যেন না করে। আমি আর বিশেষ বলবো না।